দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 5টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। পিআর পদ্ধতিতে যে কোনো সময় ভোটে যেতে রাজি জামাত, সুশৃঙ্খল রাজনীতির জন্য পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে বলছেন বিশ্লেষকরা। প্রকাশিত খসড়া তালিকায় দেশে মোট ভোটার 12.5 কোটি। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের সুরক্ষা নিশ্চিত করবে সরকার বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং বাজার দর কম হওয়ায় হিমাগারে আলু রেখে বিপাকে জয়পুরহাটের চাষিরা, লোকসান কমাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি কাজী শাহরিন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 3 দিনের সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম। এতে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই এবং 3টি নোট বিনিময় হওয়ার কথা রয়েছে। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জটিলতা নিরসন, উচ্চশিক্ষা, রোহিঙ্গা সংকট, কৃষি, সমুদ্র অর্থনীতি ও আসিয়ান সহ আন্তর্জাতিক অঙ্গনে 2 দেশের সহযোগিতার বিষয় আলোচনা হতে পারে। 3 দিনের এই সফরের উপরে ওইখানে অনেকগুলো এমওইউ সাইন হবে, অনেকগুলো এক্সচেঞ্জ হবে। মালয়েশিয়া আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট সোর্স অফ রিক্রুটমেন্ট, ওভারসিজ রিক্রুটমেন্ট। এবং এই জায়গায় যে মালয়েশিয়ায় যে মাইগ্রেশনের, আমরা যাতে তাদের সাথে আমাদের এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি যার জন্য মালয়েশিয়া যাতে বাংলাদেশের উপর থেকে তাদের সর্বোচ্চ সংখ্যক জনশক্তি বাংলাদেশের থেকে নেয়। তো এই বিষয়ে অনেকগুলো আলাপগুলো হবে। পিআর পদ্ধতিতে যে কোনো সময় নির্বাচন দিলেও জামাতের আপত্তি নেই বলে জানিয়েছেন দলের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ ব্যবস্থায় প্রতিটি ভোটের মূল্যায়ন হবে বলেও মনে করেন তিনি। আর রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম বলেছেন, সুশৃঙ্খল রাজনীতির জন্য পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতিতে নির্বাচন করা যেতে পারে। মোহনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তারা এসব কথা বলেন। সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে ওবায়দুল হক মারুফের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম কিস্তি। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর অনেক দাবির সঙ্গে যুক্ত হয় মৌলিক সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের। সংস্কারের অংশ হিসাবে চিরতরে স্বৈরাচার ঠেকাতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল। জামায়াত কেন সংখ্যানুপাতিক নির্বাচন চায় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর যৌক্তিকতা কতটুকু তার ব্যাখ্যা দিলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ট্র্যাডিশনাল যে পদ্ধতি, এই পদ্ধতি কেউ যদি 49% পায় আর কেউ যদি 51% পায়, তাহলে যিনি 51 পেয়েছেন উনি ইলেক্টেড ঘোষিত হন, আর যিনি 49 পেয়েছে, মাত্র 2% কম, তার অবস্থান 0-তে পরিণত হয়। এই জন্য গ্রামে আগে শুনতাম যে আমার ভোট পৌঁছে গেছে, ভোট তার পৌঁছানো। এখন বুঝছি যে ভোট পৌঁছে যাওয়া মানে তার প্রতিনিধিত্ব নাই। পিআর সিস্টেমে যিনি 51 পাবেন তারও প্রতিনিধিত্ব হবে, যিনি 49 পাবেন তারও প্রতিনিধিত্ব হবে। প্রত্যেকটা ছোট দল হইলেও তার একটা রাজনৈতিক ভূমিকা থাকে। সুতরাং ট্র্যাডিশনাল পদ্ধতিতে এরা কখনো পার্লামেন্টে আসবে না, কিন্তু পিআর পদ্ধতিতে তারাও এখানে আসতে পারে। 1% যদি হয় তাহলে 3টা পাবে, 2% হলে 6টা পাবে। যারা পিআরের বিরোধিতা করছে এবং নির্বাচন চাচ্ছে আর পিআর দাবিকে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছে, তাদের ব্যাপারে আমার একটা কথা, যে আপনারা পিআর মানেন আর নভেম্বরে ইলেকশনটা করেন। পিআর পদ্ধতি ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবও দেন তিনি। এটা যদি ঐকমত্য না হয় তাহলে আমরা মাঠে ময়দানে মানুষকে সংগঠিত করে এ দাবি আদায়ের চেষ্টা করব। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপট বিবেচনায় কিছু আসনে পরীক্ষামূলকভাবে পিআর পদ্ধতির নির্বাচন করা যেতে পারে বলেও মত দিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলী রেজা। আমি মনে করি যে পিআর সিস্টেম নিয়ে যদি স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে যে পরীক্ষামূলকভাবে আমরা দেখলাম যে ইফ ইট ওয়ার্কস দেন ইন ফিউচার উই গো ফর দিস, কিন্তু পুরোপুরিভাবে আপনি যদি এটাকে নিয়ে আসতে চান তাহলে এটা আমার মনে হয় হয়তো ইলেকশনকে বিলম্বিত করে দিতে পারে। সব রাজনৈতিক দলের আগ্রহ না থাকলে পিআর পদ্ধতিতে নির্বাচন দুরূহ হবে বলেও মনে করেন তিনি।
ডিফারেন্সটা দূর করার জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে কনসেনসাস কমিশন সেটা আলাপ আলোচনা করলে আই এম শিওর একটা ওয়ে আউট বেরিয়ে যাবে। বাংলাদেশের গত 15-16 বছর যে অভিজ্ঞতা, রাজনৈতিক দলগুলো এরকম কোনো ভুল করবেন না। আমি আশা করি তারা একটা কনসেনসাসে পৌঁছবেন নির্বাচনটাকে ত্বরান্বিত করার জন্য। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। হালনাগাদ কার্যক্রম শেষে 2025 সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় নতুন যুক্ত হচ্ছেন 45,71,216 জন ভোটার। এছাড়া তালিকা থেকে 21,32,590 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে এখন ভোটার সংখ্যা 12,61,70,900 জন। রোববার নির্বাচন ভবনের ব্রিফিংয়ে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তথ্যের ভুল থাকলে 21 আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ পাবেন ভোটাররা। এমআর আসাদের রিপোর্ট। আরপিও বাধ্যবাধকতা মেনে চলতি বছরের 2রা মার্চ ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তখন দেশে ভোটার ছিল 12,37,32,274 জন। এরপর হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। রোববার ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, হালনাগাদে 45,71,000 নতুন ভোটার যুক্ত হয়েছে, বাদ পড়ছে 21 লাখের বেশি। প্রাপ্ত ভোটার যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। 12,37,32,274-এর সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি, তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। তথ্যে ভুল থাকলে 21 আগস্ট পর্যন্ত সংশোধনের সুযোগ থাকছে, আর খসড়া চূড়ান্ত করা হবে 31 আগস্ট। অফিসগুলো এটার প্রকাশ করা হয়েছে। এই ব্যাপারে তাদের যদি সংশোধনী কিছু থাকে, সেই সংশোধনীগুলো আমাদেরকে জানাবেন এবং সংশোধনী অনুযায়ী আমরা এটা চূড়ান্ত করব 31 আগস্ট। চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত 18 বছর পূর্ণ হওয়া ব্যক্তিদের যুক্ত করে আরেকটি তালিকা প্রকাশ করবে ইসি। ফলে 2025 সালে দেয়া হচ্ছে মোট 3টি ভোটার তালিকা। এই বছর মূলত 3টা তালিকা হচ্ছে। একটা হচ্ছে যে 2রা মার্চ যেটা চূড়ান্ত করা হয়েছে, 31 আগস্ট পর্যন্ত আজকের বিবেচনায় যেটা চূড়ান্ত হবে, এবং 31 অক্টোবর পর্যন্ত বিবেচনায় নিয়ে যে ভোটার তালিকাটা চূড়ান্ত হবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সুরক্ষা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দায়িত্ব পালনকারী তাদের নিরাপত্তায় অস্ত্রসহ একজন আনসার সদস্য থাকবে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জুলাই অভ্যুত্থানে লুট হওয়া পুলিশের 7 শতাধিক অস্ত্র এখনও পাওয়া যায়নি বলে জানান উপদেষ্টা। এসব অস্ত্রের সন্ধানদাতাদের পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি। প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। এই জন্য আমরা আশা করি যে আমরা আল্লাহ দিলে ভালোভাবেই করতে পারবো। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে, এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং এখন একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি। দাম না থাকায় হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারের ভাড়া বাবদ 1200 টাকার এক বস্তা আলু বর্তমানে বিক্রি হচ্ছে 700 টাকায়। কৃষকের মূলধন মিলছে মাত্র 300 টাকা। ফলে লোকসান গুনতে হচ্ছে প্রায় 600 টাকা। লোকসান ঠেকাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। মিলন রায়হানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। হিমাগারে আলু রেখে বস্তা প্রতি প্রায় 500 টাকা লোকসানে বিক্রি করতে বাধ্য হচ্ছেন জয়পুরহাটের চাষিরা। 60 কেজি প্রতি বস্তা হিমায়িত আলু বর্তমানে বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়, অথচ হিমাগারে মজুদের খরচ পড়েছে প্রায় 1200 টাকা। এতে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি আলুর মজুদ নিয়ে বেকায়দায় পড়েছেন হিমাগার মালিকরাও। আমরা এই বছর আলু কেনার সময় কিনছি 15 টাকা কেজি, বেচতেছি 10 টাকা কেজি, তাতে আমাদের বস্তায় 500 টাকা নেই এবং স্টোর ভাড়া 370-80 টাকা, সেটাও আমাদের কাছে নেই। কৃষক ও ব্যবসায়ীদের অভিযোগ, আলু নিয়ে তারা বিপাকে পড়লেও সরকারের কোনো নজরদারি নেই। তাই বিদেশে রপ্তানির পাশাপাশি টিসিবি, টিআর ও কাবিখা প্রকল্পের মাধ্যমে সরকারি উদ্যোগে আলু সরবরাহ করার দাবি তাদের। এখন যদি 25 টাকা করে দেয় তাহলে আমরা কৃষক একটু বাঁচতাম, কিন্তু এখন আমরা যে অবস্থায় পড়ে গেছি, আমরা মনে করো
না বাঁচার অবস্থায় পড়ে গেছি। তাহলে 6 টাকা কেজি যদি আলু বেচা লাগে তাহলে আমরা কি দেশে কৃষক থাকতে পারবো না মাটির নিচে মিশে যাবো? প্রশাসন আসে না, খালি যখন আলুর দাম বৃদ্ধি হয় তখন প্রশাসন আসে, এখন প্রশাসন কোনো কাজ করে না। সরকার যদি বহির্বিশ্বের যদি আমাদের আলুগুলা ইনপুট করে তাহলে মনে হয় আমরা তো লাভের আশা বাদ দিয়েছি, আমরা মনে হয় আমাদের সামনে আলুগুলা লাগাতে পারবো, এরকম কিছু তহবিল আমাদের থাকবে। এই অবস্থায় আলু রপ্তানি পরিধি আরো বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন হিমাগারের মালিকরা। দিন দিন যেভাবে আলুর বাজার কমতেছে, এখানে কৃষকের পাশাপাশি ব্যবসায়ীর পাশাপাশি হিমাগার মালিকরাও হতাশার মধ্যে ভুগতেছে। একটা টেকসই ব্যবস্থা যদি থাকতো, বাজার মনিটরিং ব্যবস্থা, তাহলে এই শিল্পটা বেঁচে থাকতো। লোকসান ঠেকাতে কৃষক ও ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হচ্ছে জানালেন এই কর্মকর্তা। কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি রপ্তানির যোগ্য জাত চাষ করার জন্য, যাতে করে দেশের জনগণের চাহিদা পূরণ করে আমরা দেশের বাইরে আলু রপ্তানি করতে পারি, যাতে কৃষকের আলু উৎপাদন করার পর যাতে কোনো ধরনের অনিশ্চয়তা না থাকে। জয়পুরহাটের 5টি উপজেলায় 21টি হিমাগারে 2 লাখ মেট্রিক টনের বেশি আলু মজুত করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যত্রতত্র পুকুর খনন, খাল ও কালভার্টের মুখ বন্ধ করে দেয় সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রায় 3000 বিঘা জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। ফসল আবাদ করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন কৃষক। জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নে জালসুকা, উনুখা, পাঠানপাড়া, চৈত্রহাটি, পুকুরপাড়, কুমার গালজানি, পাচান, চকসাদি, আগরপুর সহ 3000 বিঘা জমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে জমিতে ফসল আবাদ না হওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত পুকুর খনন বন্ধসহ খালের মুখ খুলে দেয়া এবং পানি নিষ্কাশনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কোনো সুফল পাননি। পানি ওই যে মুরাদনে ঠাকা রাখতেছে, এই জলাবদ্ধতার কারণে আমাদের এই ফসলাতে জমির 3 খন্দ হয়েছে। 5 বছর ধরে জলাবদ্ধতার কারণে আবাদ বসত হয় না, আমরা কোনো কিছু করেও খাবার পারতেছি না। আমাদের কিছু পুকুর দিচ্ছে, সেই পুকুরের কোনো পানি বের করার কোনো ব্যবস্থা নাই। সেই পুকুরগুনা কারণে আমাদের জমিগুনা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এখন যে অবস্থায় আছি, আমরা আর চলতে পারতেছি না। আমাদের খেটে খাওয়া মানুষের যে অবটানা হয়ে গেছে, আমাদের আর কোনো উপায় নাই, আমরা নিরুপায়ভাবে আমাদের দাঁড়াইছি। আমাদের আর কোনো কুল নাই, আমাদের আর ছেলে মেয়েদের আমাদের ব্যবস্থা নাই। এমনভাবে আবাদ বাহাল যেতেছে, আমরা কোনো কিছুই করে পারতেছি না। ডিসি স্যারের কাছেও আমার আকুল আবেদন রইল, আমাদের যেন জলবদ্ধতা দূর করে কৃষকদের মুখে যেন হাসি ফুটায়। অভিযোগের সত্যতা স্বীকার করে এই কর্মকর্তা জানালেন, উপজেলা প্রশাসনের সাথে আলোচনা হয়েছে, অতি দ্রুত পানি নিষ্কাশনে কাজ শুরু করা হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা গতকালও কথা বলেছি, স্যার আশ্বাস দিয়েছেন অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে এবং কৃষকদের যে বনামন কিংবা রোপামনের যে জমিটা, সেটা চাষাবাদের উপযোগী করে তুলবে। জলাবদ্ধতা নিরসনে প্রশাসন দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে, এমনটাই দাবি কৃষকদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। জনবল সংকটে ব্যাহত হচ্ছে পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসা সেবা। 35টি পদের বিপরীতে মাত্র 15 জন চিকিৎসক রয়েছেন, ফলে ভোগান্তির শিকারও হচ্ছেন সেবা প্রত্যাশীরা। সংকট নিরসন এবং সেবা নিশ্চিতের আশ্বাস দিলেন সিভিল সার্জন নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পিরোজপুর 100 শয্যার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 700 থেকে 800 রোগী চিকিৎসা নিতে আসেন। চিকিৎসক সংকট প্রকট। 35টি পদের বিপরীতে চিকিৎসক আছেন মাত্র 15 জন, আর যারা আছেন তাদের রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয়। বিশেষজ্ঞ চিকিৎসক নেই অনেক বিভাগে। চিকিৎসক সংকটের পাশাপাশি সংকট রয়েছে পরিচ্ছন্নতা ও সহায়ক কর্মচারীরও। হাসপাতালের ওয়ার্ডে গেলে দেখা মিলবে দুর্গন্ধ আর অস্বাস্থ্যকর পরিবেশ। ছোটখাটো কোনো সমস্যা হলে আমাদেরকে রেফার করে দেয় খুলনা নাইলে বরিশাল। সংখ্যা অনেক আছে বা পদ অনেক আছে, কিন্তু ওই অনুযায়ী আমরা ডাক্তারকে পাই না। ভর্তি হয়েছি কিন্তু আমি সিট পেতে আছি না, বেড পাই নাই, নিচে আছি ফ্লোরে। এখানে যদি ভালো ডাক্তার আসে, ভালো সেবা দেয়, তাহলে আমাদের এই হয়রানিটা হতে হয় না। আমাদের জনবল অনেক কম থাকার কারণে আমাদের কাজ করতে অনেক হিমশিম খেতে হয়, এমনকি রোগীদেরও অনেক কষ্ট হয়, আমাদের রাখার জায়গা নেই। চিকিৎসক সংকট দূর করে সেবা নিশ্চিত করা হবে বলে জানালেন সিভিল সার্জন। আমাদের প্রত্যেকটি হাসপাতাল এবং ফ্যাসিলিটিস আমাদের ডাক্তার এবং অন্যান্য লোকবল সংকট আছে।
আমরা আমাদের এই লক্ষ্যবল এবং ডাক্তারদের সংকটগুলি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছি এবং ওনারা সেগুলি গ্রহণ করেছে। আমরা আশা করি এই লোক অতি শীঘ্রই চলে আসবে এবং আমরা আমাদের হাসপাতালগুলিতে আমরা ভালো সেবা দিতে পারবো। 1983 সালে প্রতিষ্ঠিত হওয়া 50 শয্যার এই হাসপাতাল 2009 সালে 100 শয্যায় উন্নীত করা হয়। চিকিৎসক ও কর্মচারী সংকটে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিতদের চাওয়া সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ঢাকা ইস্ট ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের সম্ভাব্য রুট পরিবর্তনের দাবিতে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা মাওয়া মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। নানা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটির বনরূপায় আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি পৌর শাখা। সাংবাদিক তুহিন হত্যা ও সৌরভ সহ সারা দেশে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেন। বরিশালের বাকেরগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন উপস্থিত ছিলেন। লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যাটালিয়ন বিজিবির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন রংপুর সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল SM জাহিদুর রহমান। নরসিংদীর মাধবদীর ভগীরথপুরে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়া সকলকে অন্তর্ভুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাসির মোল্লা। নওগাঁয় জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্ম ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। গাজীপুরে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে ঝালকাঠি এবং নাটোরের বড়াই গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। আন্তর্জাতিক খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এবার বোমা হামলা চালিয়ে আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা করল ইসরায়েল। এর মধ্যে আল জাজিরার প্রতিবেদক আনাস আল শরীফও রয়েছেন। গাজা শহরের আল শিফা হাসপাতালের কাছে একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালালে নিহত হন 5 সাংবাদিক। আনাস আল শরীফ ছাড়াও মারা যান আল জাজিরার সংবাদদাতা মোহাম্মদ ক্রিকে, ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফাল ও মোমেন আলিওয়া। আনাস আল শরীফকে হত্যার পর এক বিবৃতি প্রকাশ করে ইসরায়েলি সেনাবাহিনী। তার বিরুদ্ধে হামাসের একটি শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগ করা হয়। খেলার খবর। যুবদলের ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ফাইনাল দক্ষিণ আফ্রিকাকে 33 রানে হারিয়ে যুবা ক্রিকেটাররা। জিম্বাবুয়ের হারেরেতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারের 5 উইকেটে 269 রান তোলে জুনিয়র টাইগাররা। সর্বোচ্চ 95 রান করেন রিজান হোসেন। এছাড়া কালাত সিদ্দিকের ব্যাট থেকে আসে 65 রান। জবাবে রিজানের বোলিং তোপে 236 রানেই গুটিয়ে যায় যুবা প্রোটিয়ারা। টাইগার যুবাদের হয়ে রিজান 5টি, ফাহাদ 3 উইকেট নেন। অলরাউন্ডার নৈপুণ্যে ম্যাচ সেরা হয়েছেন রিজান হোসেন।
দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো করেছে আলোচনায় গণভোট সহ কয়েকটি বিকল্প পদ্ধতি। বিনিয়োগে চাই স্থিতিশীল নীতি। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে রাজনীতির রূপ কেমন হবে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। দৈনিক ইত্তেফাক, চট্টগ্রাম বন্দরে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়র উপস্থিতি পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের 1 বছর শেয়ার বাজারে আস্থা ফিরে আসেনি বিনিয়োগকারীদের। নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু করাই সরকারের লক্ষ্য, প্রধান উপদেষ্টা। এখনো উদ্ধার হয়নি 1,500 অস্ত্র। সমকাল, 7 মাসে 259 শিশু খুন, নির্যাতনও বাড়ছে। অভিযুক্ত 117 ছাত্রলীগ নেতারাও ভোটার। পারিবারিক কলহের জেরে শিশুর প্রতি সহিংসতা। বাংলাদেশ প্রতিদিন, অনিশ্চয়তা কাটেনি অর্থনীতিতে। সংকটেই আন্তর্জাতিক বাণিজ্য, বলল সিপিডি। চাপমুক্ত হয়নি সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগে খরা। শীঘ্রই সরাসরি দেখা হবে তারেক রহমান। যুগান্তর, মিশন বাস্তবায়নে হাবিব। হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ, নতুন ভোটার 45 লাখ। সরকারের 365 দিন নিয়ে সিপিডির সেমিনার, মানুষের জীবন জীবিকায় স্বস্তি আসেনি। গোয়েন্দা প্রতিবেদন, ছাত্র সংসদ নির্বাচনে সংঘাতের শঙ্কা। দি ডেইলি স্টার, big win in banking, lost opportunities in investment jobs, says CPD in its assessment of 1 year of interim government. Education left behind. Government struggles to reform the sector. Institutions see unrest, forced resignations of teachers post-July uprising. এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। 5টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। পিআর পদ্ধতিতে যে কোনো সময় ভোটে যেতে রাজি জামাত। সুশৃঙ্খল রাজনীতির জন্য পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে বলছেন বিশ্লেষকরা। প্রকাশিত খসড়া তালিকায় দেশে মোট ভোটের সংখ্যা 12.5 কোটি। নির্বাচনের প্রিজাইডিং অফিসারের সুরক্ষা নিশ্চিত করবে সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং বাজার দর কম হওয়ায় হিমাগারে আলু রেখে বিপাকে জয়পুরহাটের চাষিরা। লোকসান কমাতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।